নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি আপনাদের বহু প্রচলিত বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে কথা বলতে এসেছি। বিকাশ টক শো এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সমাজের সকল স্তরের মানুষের সাথে কথা বলছি এবং তাদের জীবনের যে পজিটিভ ভাইবস, সেই ভাইবস আমরা সংগ্রহ করে আপনাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আমাদের এই পজিটিভ বার্তার একটি অন্যতম সংযোজন হলো কল টু অ্যাকশন প্রজেক্ট। এই কল টু অ্যাকশন প্রজেক্টের মধ্য দিয়ে আমরা আপনার শ্রীবৃদ্ধি অথবা আপনার ব্যবসার যে শ্রীবৃদ্ধি সেটি ঘটাতে আমরা সাহায্য করব। যারা আপনারা আমাদের সঙ্গে বিকাশ টক শোয়ের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাদের প্রত্যেককে আমরা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যোগাযোগ করতে অনুরোধ করছি। একই সাথে কল টু অ্যাকশন প্রজেক্টে যারা আওতায় আসতে চাইছেন এবং আমাদের এই সুবিধাগুলি নিতে চাইছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব আমাদের সন্ধে 8:45 থেকে গুগল মিটের মধ্য দিয়ে আমরা এটির সঙ্গে সংযোগ স্থাপন করি এবং বিনামূল্যে ট্রেনিং দিয়ে থাকি। আপনারা চাইলে সেই গুগল মিটে অংশগ্রহণ করতে পারেন। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। আমার সাথে আজকে রয়েছেন গোলাম মৌসাম বাবু। ওনার সাথে আমি কথা বলবো, ওনার জীবন সম্পর্কে জানবো এবং আমাদের যে আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চশিক্ষা এবং বর্তমান প্রজন্ম, সেই নিয়ে আলোচনায় এগিয়ে যাব। গোলাম বাবুকে আমাদের পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। প্রথমেই যে প্রশ্নে আপনার কাছে যাব, স্যার আপনার পরিচয় আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করুন। আমি ডক্টর এস.কে. গোলাম মাসুম, বোলপুর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি এখানে চাকরি করার আগে আরও দুটি কলেজে আংশিক সময়ের অধ্যাপক হিসাবে কাজ করেছি এবং তারপরে ইলামবাজারের কাছে একটি স্কুলে, হাই স্কুলে 8 বছর চাকরি করেছি। বোলপুর কলেজে আমি জয়েন করেছি 2016 সালে ডিসেম্বর মাসে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত চাকরির জীবন এবং পড়াশোনা। আমি পড়াশোনা করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স এবং পিএইচডি করেছি, তারপরে চাকরিতে ঢুকেছি। কি সাবজেক্ট স্যার? আমার পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, দীর্ঘ একটা শিক্ষকতা জীবন আপনার, বহু ছাত্রছাত্রীকে আপনি মানুষ করেছেন এবং পলিটিক্যাল সায়েন্সের মতন একটা বিষয় নিয়ে আপনি এখন অধ্যাপনা করছেন। কোনো জায়গা থেকে কি আপনার মনে হয় যে উচ্চ শিক্ষার যে গুরুত্ব সেটা বর্তমান প্রজন্মের কাছে কিছুটা হলেও কমে যাচ্ছে? হ্যাঁ, উচ্চশিক্ষায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আগ্রহ হারিয়ে ফেলছে। এ নিয়ে আমরা টকশোতে বসেছি, বিস্তারিত আলোচনা হবে। প্রথমে আমি বলি, শিক্ষা বিষয়টি আমাদের মানব উন্নয়নের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত। আমরা মেনলি লিটারেট, এডুকেটেড, এই দুটো পোর্শনে আমরা আমাদের এই মানব সমাজে দেখে থাকি। আর একটা পার্সন আছে যারা হলেন আনএডুকেটেড অর ইলিটারেট। তো লিটারেট মানেই যে আমাদের মানব উন্নয়নের সূচকের মাত্রা বেড়ে যাচ্ছে তা নয়। আমাদের সমাজে বা প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যই হলো এডুকেটেড করা মানুষকে, এডুকেটেড, হাইলি কোয়ালিফাইড অর এডুকেশনের প্রতি মানুষকে আকৃষ্ট করা, আগ্রহী করে তোলা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সাথে সাথে যখন থেকে আমরা মানব উন্নয়নের সূচককে ধরতে শিখেছি, তখন থেকে প্রত্যেক রাষ্ট্রীয় সমাজের লক্ষ্যই হলো কতটা বেশি পরিমাণে মানুষকে এডুকেটেড করা যায়। কিন্তু প্রথম বিশ্বের রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলি, এডুকেটেড পিপল তৈরি করতে পারলেও তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলিতে এখনো ততটা সম্ভব হয়নি বা আমরা সেই লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছাতে পারিনি। আমাদের লক্ষ্য মানব উন্নয়নের সূচককে আরও বাড়িয়ে তোলা। এই লক্ষ্যে
শুধুমাত্র লিটারেট নয়, মানুষকে এডুকেটেড করতে হবে। কিন্তু এডুকেটেড করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে আফটার হায়ার সেকেন্ডারি, পার্টিকুলারলি আমাদের ভারতবর্ষে হায়ার সেকেন্ডারির পর এডুকেশনের কোন লেভেলে গিয়ে তারা গিয়ে পড়াশোনা করবে? তারা কি উচ্চশিক্ষার জায়গাটাকে ধরবে, না টেকনিক্যাল লাইনে যাবে? হুম, এখন জীবন জীবিকার তাগিদে আমরা টেকনিক্যাল লাইনে দিকে বেশি ছুটছি। হুম, হায়ার এডুকেশন, পার্টিকুলারলি গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা পিএইচডি বা বিএডের জায়গাগুলোতে ছেলেমেয়েরা আর আগ্রহ প্রকাশ করছে না। তাহলে কি হায়ার এডুকেশন বলতে আফটার গ্রাজুয়েশন বা আফটার উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, এই জায়গাগুলি কি ক্রমশই লোপ পাচ্ছে? এর কি কোনো গুরুত্ব নেই? এটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন চিহ্ন আকারে দেখা দিয়েছে। কি করব এই মুহূর্তে? আমাদের কর্তব্য কি? রাষ্ট্রের দায়িত্ব কি? আমাদের প্রত্যেক গার্জেনের দায়িত্ব কি? আমি একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব কি? সেই জায়গায় আমাদের ভাবার সময় এসেছে। শুধুমাত্র টেকনিক্যাল লাইনগুলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য জায়গাতে হুড় করে ছেলেমেয়েরা, সে ছাত্রের বা ছেলে মেয়েদের কোয়ালিটি যাই হোক না কেন, আমরা মেডিকেলের কথা ভাবছি, প্রফেশনাল কোর্সের দিকে প্রফেশনাল যাচ্ছে। কোর্সের কথা ভাবছি, ইঞ্জিনিয়ার হওয়ানোর স্বপ্ন দেখছি। হুম, হুম। কিন্তু খুব সহজেই আমরা ছেলে মেয়েদেরকে এডুকেটেড করতে পারি, হায়ার এডুকেটেড করতে পারি, সেই জায়গায় আমরা গার্জেনরা বা আমরা সমাজের মানুষরা আর মোটেও ভাবছি না। কেন? এই প্রশ্নের মুখোমুখি আজ আমরা হয়েছি। পরবর্তী আমি যে প্রশ্ন করব স্যার, টেকনোলজি এবং ইন্টারনেট এটা শিক্ষার কি ভূমিকা পালন করছে এই মুহূর্তে? যেটা আপনার আগের যে প্রশ্ন আমি করেছিলাম তার মধ্যে আপনি বললেন যে স্টুডেন্টদের মধ্যে প্রফেশনাল কোর্স পড়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কি কোনো জায়গা থেকে আপনার মনে হয় যে টেকনোলজি বা ইন্টারনেটের যুগ বলেই এটা বেশি পরিমাণে হচ্ছে? দেখুন, সময় প্রযুক্তির দিকে বা প্রযুক্তির যে উন্নতি, তার চাহিদা, তার প্রয়োজনীয়তাকে অস্বীকার আমরা করতে পারি না। সময়ের সাথে সাথে প্রযুক্তি বিজ্ঞানের উন্নতি হবেই, হুম, এবং তাকে মানব সমাজের কল্যাণে কাজে লাগানো যায় এবং আমরা লাগাচ্ছি। আমাদের জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে, একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে, একটা কথা প্রচলিত হয়ে গেছে যে এই মোবাইল ইন্টারনেট আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আসলে তা নয়। আসলে এগুলি যুগের প্রয়োজন মিটিয়েছে। ইন্টারনেট, কম্পিউটার, এগুলো যদি না আসতো, আমরা খুব সহজেই আজকে এডুকেশনকে খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে অ্যাক্সেস করতে পারতাম না। আমার একটি পরিচিত আত্মীয় আছে, যে ইন্টারনেট এবং কম্পিউটারকে ব্যবহার করে সে বাড়িতে বসে একটা ল্যাবরেটরি বানিয়ে সেখানেই ইউরোপ, আমেরিকার টুইন সিটি, যেটাকে বলি আমরা ইউনিভার্সিটি অফ, কে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে সে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছে। ইন্টারনেট এবং কম্পিউটারকে ইউজ করে সে একই সঙ্গে 5টা ভাষাকে আয়ত্ত করতে পেরেছে, কোনো রকম প্রাইভেট টিউশন কলকাতা, মুম্বাই, দিল্লিতে না গিয়েই। সে ইন্টারনেটকে ইউজ করে সে একই সঙ্গে গিটার শিখেছে, গান শিখেছে, এবং তার তার আজকে প্রচুর অনুগামী। তাহলে ইন্টারনেটকে ইউজ করে আমরা কিন্তু আমাদের ছাত্র সমাজরা যদি ইউজ করতে পারে, এর একটা ভালো দিক আছে যে আমাদের সঠিকভাবে তাকে ব্যবহারটা করতে হবে, সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে, তাহলে আমরা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এবং ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল যাই বলুন না কেন, এটা ছাত্র সমাজকে একটা ভালো দিশা দেখাতে পারে। এতে আমার কোনো নেগেটিভ বার্তা নেই। আমি এটাকে খুব মানে পজিটিভলি দেখি, এবং এর প্রতি আমার ফেথ আছে যে না, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল আগামী দিনের ভবিষ্যৎ। এটাই আমাদেরকে ভবিষ্যৎ এর ভালো পথ দেখাবে। একদমই তাই স্যার। ইন্টারনেটের যুগ বলেই আমরা অনলাইনের মধ্যে দিয়ে এত মানুষের কাছে পৌঁছাতে একদম। পারছি।
স্যার, পরবর্তী যে প্রশ্ন জিজ্ঞেস করব, যেটা বলছিলাম যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়া বা কমা, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো সেখান থেকেই কোনো জায়গা থেকে মনে হয় না যে সামাজিক চাপ, যে তোমাকে কিছু একটা করতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, এখন যারা পড়াশোনা করছে, যেটা প্রফেশনাল কোর্স, যেখানে সহজেই মনে হয় যে আমি চাকরি পেয়ে যাব, কোনো জায়গা থেকে কি আপনি এটা মনে করেন না যে এই একটা বড় ধরনের প্রেশার একটা স্টুডেন্টকে নিতে হয়? ঠিক। আমরা এর উপরে, এই গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং টু দ্য হায়ার এডুকেশনের উপরে একটি প্রজেক্ট এখনো পর্যন্ত রান করছে। প্রজেক্টটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আইএসএসআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ আইসিএসএসআর, সরি, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অধীনে একটা বড় প্রজেক্ট, গ্র্যান্ড প্রজেক্ট চলছে। ওই প্রজেক্টের আমি একজন মানে কন্ট্রিবিউটার। আমি বর্ধমান, দুটো বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিক্টের উপর আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সেখানে আপনার এই পার্টিকুলার এই প্রশ্নটি আমি এখানে রেখেছি ছেলে মেয়েদের মধ্যে, গার্জেনদের মধ্যে, টিচারদের মধ্যে, এডুকেটেড পার্সনদের মধ্যে আমি কোশ্চেনটি রেখেছি যে ছেলেমেয়েরা কি আদৌ হায়ার এডুকেশনে দাঁড়াবে। ইনিশিয়ালি তাদের কি প্রয়োজন? তাদের রোজগারের প্রয়োজন। আফটার হায়ার সেকেন্ডারি তারা রোজগার করতে চাইছে, এনিহাও রোজগার করতে চাইছে। তাহলে তার হায়ার এডুকেশনে যাবে কেন? কারণ হায়ার এডুকেশন নেওয়ার পর ডিগ্রি কোর্স করবে, মাস্টার ডিগ্রি করবে, বিএড করবে, তারপরে এই লং টাইমের পর সে চাকরি পাবে কিনা, একটা অনিশ্চিত জীবনের দিকে সে নিজেকে সঁপে দেবে কেন? তাহলে আমি যদি টেকনিক্যাল লাইনে যাই, প্রফেশনাল কোর্সে যাই, তাহলে দেখা যাচ্ছে যে 3 বছর বা 4 বছর পরই আমি কিন্তু একটা নিশ্চিত 10,000, 20,000, 30,000 বা 50,000 টাকা দামের একটা চাকরি পাবো। তাহলে আমি একটা নিশ্চিত জীবনকে বাদ দিয়ে আমি হায়ার এডুকেশনের দিকে যাব কেন? তাতে কিন্তু একটা মানে কি বলবো, একটা মারাত্মক একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি যে সেখানে প্রায় 80% স্টুডেন্ট চাইছে না যে হায়ার এডুকেশনকে কন্টিনিউ করতে। তারা চাইছে সুযোগ পেলেই, তাদের গার্জেন বা কোনো রকম গভর্নমেন্ট ইনসেন্টিভ পেলেই তারা টেকনিক্যাল লাইন বা প্রফেশনাল কোর্সে তারা ভর্তি হয়ে যাচ্ছে। প্যারালালি তারা যদি হায়ার এডুকেশন নিচ্ছে, তাহলে তারা প্যারালালি কোনো একটা টেকনিক্যাল কোর্সে সাথে সাথে করছে। সঙ্গে সঙ্গে মানে কন্টিনিউ করছে, যাতে করে আফটার গ্রাজুয়েশন সে যেন একটা নার্সিং কোর্স, সার্টিফিকেট কোর্স করে সে যেন একটা ন্যূনতম কম্পিউটার বা স্পোকেন ইংলিশ তো প্রত্যেকেই করে, যারা জেনারেল লাইনে পড়ে। হ্যাঁ, তারাও, কারণ কম্পিউটার বা স্পোকেন করলে কোনো একটা দোকানে হয়তো সে বিলিং সেকশনে সে একটা কাজ করার সুযোগ পাবে। তাহলে আমি যদি একটা নার্সিংয়ের কোর্স করি, তাহলে একটা হসপিটাল বা নার্সিং হোমে গিয়ে আমি কাজ করার সুযোগ পাবো, 20-25 হাজার টাকা রোজগার পাবো। আমি আমার ফ্যামিলিকে 18 বা 20 বছর পর বা 22 বছর পরেই আমি আমার ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবো। কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কোনো রকমভাবে সে তার পরিবারকে তো আর্থিকভাবে সহায়তা দিতে পারছেই না, উপরন্তু সেই ছেলেটি বা মেয়েটি পরিবারের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। যে শিক্ষিত বেকার একটি ছেলে আমার বাড়িতে আছে, এটা গার্জেনরাও লজ্জা পাচ্ছে ছেলে মেয়েদেরকে এই শিক্ষিত বেকার হিসাবে দেখতে। তার মানে এখান থেকে আমরা গার্জেন, ছাত্রছাত্রী প্রত্যেকেই সরে আসতে চাইছে, হায়ার এডুকেশনে থাকবো না। তাহলে স্যার, পরবর্তীতে দক্ষতার উন্নয়ন বা ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা কি রাখা উচিত, যাতে করে আমরা বেশি সংখ্যক শিক্ষিত যুবক যুবতীর যে ক্রাইসিস ভারতবর্ষ তো একদিন ফেস করবে, কারণ প্রপার যে বিএ বা বিএসসি, এমএসসি, এমএ বা এমএ, তারপরে ধরুন বিএড, এমএড বা পিএইচডি, এই যে একটা ক্রাইসিস তৈরি হবে, এই দক্ষতা জন্য বৃদ্ধি করার জন্য কি করতে দেখুন, হবে? আমরা অনেক বিষয় ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিকে ফলো করি, যে তাদের দেশের সংস্কৃতিকে আমরা অনেক অংশেই গ্রহণ করে ফেলেছি, তাদের দেশের খাদ্যাভ্যাসকে গ্রহণ করে ফেলেছি, তাদের দেশের টেকনোলজিকে আমরা ইউজ করছি, অথচ এডুকেশনের জায়গাগুলিকে, তাদের দেশের এডুকেশনের যে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেশন, সেটাকে আমরা কিন্তু খুব বেশি অ্যাকসেপ্ট করিনি। আমাদের এখানে, আমাদের ভারতবর্ষের মতো দেশগুলিতে শিক্ষা বলতে শুধুমাত্র হায়ার এডুকেশনের দিকে আমরা ঝুঁকেছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, বিএড কমপ্লিট করব, তারপরে আমরা শিক্ষিত বেকার হয়ে বসে থাকবো। আফটার অল আমাদের এই সোসাইটির 90% স্টুডেন্ট যদি এমএ, বিএ,
বিএড কমপ্লিট করার পর বসে থাকে, তাহলে তার মধ্যে মাত্র 3 থেকে 4% ছেলে মেয়ে চাকরি পায়। বাকি ছেলেমেয়েরা কোথায় যাবে? তাহলে তারা শিক্ষিত বেকার হয়ে বাড়িতে বসে থাকে। তাদেরকে আবার ঘুরে ফিরে সেই বাবার অন্য কিছু 5 করতে বিঘে হয়। 5 বিঘা জমি আছে সেখানে চাষ করতে হবে, অথবা বাইরে মাইগ্রেট লেবার হিসেবে কাজ করতে যেতে হবে। হুম, ঠিকই না? হুম, তাহলে আমি যদি টেকনিক্যাল পড়াশোনা বা প্রফেশনাল কোর্সগুলি করি, যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, পার্টিকুলারলি আমাদের ভারতবর্ষে প্রচুর চাহিদা আছে। হুম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, মুম্বাই বিভিন্ন জায়গাতে প্রফেশনাল কোর্স করে সেখানেই থেকে যায়। হুম, তাহলে আমাদের রাজ্যে যে সম্ভাবনা আছে, কি বিভিন্ন হসপিটাল নার্সিং হোম হচ্ছে, যেমন ধরুন এই আমাদের বীরভূমে যে টেকনিক্যাল নার্সিং হোম বা হসপিটালগুলো, প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটালগুলো হয়েছে, সেখানে তো স্কোপটা অনেকটা বেড়েছে। এখানে কাজ করার স্কোপ বেড়েছে, এখানে চাকরি পাওয়ার স্কোপ বেড়েছে। তাহলে ছেলেমেয়েরা জেনারেল ডিগ্রি লাইনে যদি না পড়ে এখানে আসে, তাহলে এখানে এই জায়গাগুলোকে তারা ফিল করতে পারবে। এটাকে ছেলেমেয়েরা কিন্তু বুঝে গেছে হুম, যে আর জেনারেল ডিগ্রি পড়ে আর আমার কোনো কাজ নেই, আমাকে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়তে হবে, প্রফেশনাল কোর্স করতে হবে। আমাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারে একটা কোর্স করলে আমি একটা চাকরির একটা সুযোগ পাবো, বা নার্সিং এর কোর্স করলে আমি একটা সুযোগ পাবো। দ্বিতীয়ত, জেনারেল ডিগ্রি পড়ে চাকরির স্কোপটা কমে গেছে। কি কমে গেছে? আগে এসএসসির মতো এই জায়গাগুলোকে আমরা পেয়েছি, প্রত্যেক বছর বা 2 বছর 3 বছর পরে এসএসসি হয়েছে, ছেলেমেয়েরা কিন্তু একটা ভালো সংখ্যক ছেলেমেয়ে চাকরি পেয়েছে। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো কারণে কোর্টের বিভিন্ন রায়ে বা আমরা দেখেছি টানাপোড়েনে কোর্ট কেসের জন্য বিভিন্ন চাকরিগুলো আটকেও আছে। সেখানে আমরা দেখেছি যে এসএসসির মতো জায়গাগুলোকে গভর্নমেন্ট কোনো রকমভাবে নিয়োগ করার সুযোগ পাচ্ছে না বা সুযোগ করছে না। এই বিতর্কে আমি যাচ্ছি না। হুম, তাতে কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে হায়ার সেকেন্ডারি পাস করার পর ছেলেমেয়েরা কলেজে ভর্তি হওয়ার প্রবণতাও হারিয়ে ফেলেছে, মানে আগ্রহ হারিয়ে ফেলেছে, হুম, হুম, প্রবণতা কমেছে। কলেজগুলিতে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি যে যে কলেজে 3,000 ইনটেক ক্যাপাসিটি আছে, হুম, সেখানে মাত্র 1200 স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে। 1200 স্টুডেন্টের মধ্যে 800 স্টুডেন্ট তারা রেজিস্ট্রেশন করছে। এই 800 স্টুডেন্টের মধ্যে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে 200 থেকে 250 স্টুডেন্ট। তার মানে ইনটেক, তারপরে আপনার রেজিস্ট্রেশন, তারপরে তাদের কন্টিনিউশন মানে কোর্স কমপ্লিটেশন, এই পার্সেন্টেজটা ট্রেনে গিয়ে দাঁড়ালো। রেজাল্টটা কি দাঁড়ালো? আফটার হায়ার সেকেন্ডারি যারা মানে হায়ার এডুকেশন অপ্ট করেছিল, হুম, না তারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলো, না তারা কোনো হাতের কাজ শিখে বা না কোনো প্রফেশনাল কোর্স করে তারা কাজের জায়গা খুঁজে পেল। ফলে বিভ্রান্ত হয়ে গেছে, গার্জেনরা বিভ্রান্ত হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি এসেছে। এই একটা চরম হতাশাজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা যদি একটা পজিটিভ বার্তা, আপনাদের পজিটিভ বার্তার মধ্যে আমরা সোসাইটিকে পজিটিভ বার্তা দিতে পারি, যে প্রত্যেক গার্জেনকে ভাবার সময় এসেছে যে আপনারা যে ছেলে মেয়েগুলি হায়ার এডুকেশনের জন্য যোগ্য বা সামর্থ্য যাদের আছে তারা হায়ার এডুকেশনে যাবে, নইলে বাকি বেশিরভাগ ছেলে মেয়েদেরকে আপনারা প্রফেশনাল কোর্সের দিকে নিয়ে আসুন। আদারওয়াইজ আমাদের এই ইয়াং জেনারেশনকে মানে উদ্ধার করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। স্যার কোনো জায়গা থেকে কি বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে কি কোনো পরিবর্তন আপনি মনে করেন? যেটা খুবই প্রয়োজন, মানে আমরা যেগুলো এখন পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে কোর্স কারিকুলামটা আসে সেটা মূলত স্কিল বেসড নয়, যার জন্য দেখা যায় যে তারা একটা পুঁথিগত শিক্ষাই পাচ্ছে, সেই পুঁথিগত শিক্ষার বাইরে তারা অন্য কিছু শেখে না বলেই হয়তো চাকরির বাজার যেটা পরিবর্তন হয়েছে সেখানে তাদের চাহিদা ক্রমশ কমে যাচ্ছে। খুব ভালো প্রশ্ন। এই প্রশ্ন আমরা খুঁজি, ছেলে মেয়েদেরকে আমরা এই প্রশ্ন করেছি, সমাজের বিদ্বজনদেরকে এই প্রশ্ন করেছি, এবং আপনার এই প্রশ্নটি নিউ এডুকেশন পলিসি 2020-তেও অনেকটা সলভ করেছে। নিউ এডুকেশন 2020 এমন একটি এডুকেশন পলিসি, এটাকে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আপনার এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নিউ এডুকেশন পলিসির এই কারিকুলামকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের মতো দেশগুলির বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে নেই।
জেনারেল ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পড়ে তারা শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজগুলিকে ডেভেলপ করছে বা আপনার কথায় পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত হচ্ছে। হুম, এটা দিয়ে হবে না। প্যারালালি আপনাকে আধুনিক উন্নত সভ্যতায় যে ইন্টারনেট, কম্পিউটার বা টেকনিক্যাল নলেজের সঙ্গে আমরা প্রতিদিন আমরা ফেস করছি, সেইগুলি কারিকুলামের মধ্যে যুক্ত করতে হবে। তাহলে তারা আলাদা করে তাদের কোনো সার্টিফিকেট কোর্স করতে হবে না, যেটা নিউ এডুকেশন পলিসিতে কারিকুলামের মধ্যে রাখা হয়েছে। এখন আপনারা কলেজ লেভেলের সিলেবাসগুলোকে আপনারা দেখেন, মাস্টার ডিগ্রি লেভেলের সিলেবাসকে যদি দেখেন, একটা পার্টিকুলার ডিসিপ্লিনের মধ্যে বেঁধে রাখা হয়নি। হুম, একটা সময় মডার্নিটি যখন এসেছিল তখন স্পেশালাইজেশনটা খুব গুরুত্ব পেত। হুম, একটা পার্টিকুলার সাবজেক্টের সে স্পেশালাইজড মানে সে খুব পণ্ডিত ব্যক্তি আর কি, মানে স্পেশালাইজেশনের আলাদা ভ্যালু ছিল। কিন্তু উত্তর আধুনিক সময়ে আমরা আর স্পেশালাইজেশনের উপর বেশি গুরুত্ব দিই না, কারণ স্পেশালাইজেশন মানেই মানুষ বিপদে পড়েছে। স্পেশালাইজেশন মানে আমি পলিটিক্যাল সায়েন্স মাস্টার ডিগ্রি করেছি, অনার্স পড়েছি, আমি চাকরি পাইনি, মানে আমি আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, মানে আমি বিপদে পড়েছি। আমি সঙ্গে যদি কোনো ভ্যালু অ্যাডেড কোর্স করে থাকি, স্পেশালাইজড পলিটিক্যাল সায়েন্স কিন্তু আমার ভ্যালু অ্যাডেড কোর্স আছে কম্পিউটার, হুম, তাহলে আমি পলিটিক্যাল সায়েন্স মাস্টার ডিগ্রি অনার্স করার পরে, অনার্স মাস্টার ডিগ্রি করার পর আমি কম্পিউটারেও আমার নলেজ আছে, সুতরাং আমি যদি চাকরি না পাই, মানে গভর্নমেন্ট সেক্টরে চাকরি না পেলেও প্রাইভেট সেক্টরে চাকরি আমার আছে। কোনো প্রাইভেট কলেজ বা কোনো প্রাইভেট সেক্টরে হুম। আমি হয়তো কম্পিউটার অপারেটর হিসেবে মানে একটা কাজ পেতে পারি। তার মানে আমাকে বাড়িতে খালি পেটে বসে থাকতে হবে না। তার মানে সাবজেক্ট কম্বিনেশনটা নিজের মতো রাখতে পারবে। এখন নিউ এডুকেশন পলিসিতে এই ভ্যালু অ্যাডেড কোর্স বা বিভিন্ন স্কিল বেস কোর্সগুলো যুক্ত করার ফলে আমরা ছেলে মেয়েদেরকে বলতে পারি যে এই কোর্সগুলি করো। কিন্তু সমস্যাটা কি? ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। হুম, হুম, কোথায় ইনফ্রাস্ট্রাকচার নেই? কলেজ বা ইউনিভার্সিটিগুলিতে সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো গভর্নমেন্ট তৈরি করতে পারেনি। পারা সম্ভব এই মুহূর্তে নয়, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটা ভবিষ্যতে আশা করছি গভর্নমেন্টের কাছ থেকে আমরা এই পজিটিভ দিকগুলো আমরা খুঁজে পাবো, বা গভর্নমেন্ট চেষ্টা করবেন যে এই স্কিল বেস সাবজেক্টগুলি ইমপ্লিমেন্ট করতে হয়। স্যার, পরবর্তী যে প্রশ্ন জিজ্ঞেস করছি সেটা হচ্ছে এই যে শিক্ষার বৈষম্য এবং একটা মানসিক স্বাস্থ্য, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই মুহূর্তে জেনারেল কোর্সে যারা পড়ছে তারা কোনো জায়গা থেকে না একটা হীনমন্যতায় ভোগে যে আমি হয়তো পিছিয়ে পড়ছি, বা আমি মা বাবার, যেটা আপনিও বললেন, মা বাবার কাছে বোঝা। আর হয় মেয়েটিকে বলবে বিয়ে করো, নইলে ছেলেটিকে বলবে তুই চাকরি পাচ্ছিস না কেন, তার একটা সোশ্যাল যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই জিনিসটা থেকে মুক্তির পথ কি? এখানে আরেকটি কথা আমি বলি, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার এখানে বলাটা খুব প্রয়োজন, আমি মনে করি বলাটা খুব প্রয়োজন। আমাদের পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে হুম, হায়ার এডুকেশনে ডিসকন্টিনিউটি লক্ষ্য করতে পাই। মানে হায়ার সেকেন্ডারিতে ধরুন বীরভূম ডিস্ট্রিক্টে 20,000 স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি পাস করেছে, হুম, তার মধ্যে মেল ফিমেল যদি আমরা 50-50 ধরি, হুম, তাহলে গ্রাজুয়েশন লেভেলে বা হায়ার এডুকেশনে সেটা 70-30 সে দাঁড়াচ্ছে। মানে ফিমেল স্টুডেন্টের সংখ্যাটি গার্লস স্টুডেন্টের সংখ্যাটি 70% এবং মেল স্টুডেন্টের সংখ্যাটি 30%। হুম, গ্রাজুয়েশন যখন কমপ্লিট করতে যাচ্ছে তখন এটা 80-90, মানে রেশিওটা 8:2 গিয়ে দাঁড়াচ্ছে। হুম, তার মানে নিশ্চিত, মানে মেল স্টুডেন্টরা এখানে ড্রপ আউট করছে। মেল স্টুডেন্টের মধ্যে হতাশাটা বেশি, হুম, তাহলে গার্লস স্টুডেন্টের মধ্যে হতাশাটা ততটা নয়। গার্লস স্টুডেন্টরা এদের স্কোপটা হায়ার এডুকেশন এবং টেকনিক্যাল লাইনে বা প্রফেশনাল কোর্সে স্কোপটা অনেকটা বেড়ে গেছে, বা ওরা স্কোপটা পাচ্ছে। কিরকম? গার্লস স্টুডেন্টরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনসেন্টিভ পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, নার্সিং কোর্সগুলো তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে করছে। হুম, যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে তারা সরকারের কাছ থেকে কোনো না কোনোভাবে ইনসেন্টিভ পেয়ে এডুকেশনটা কমপ্লিট করছে। আচ্ছা, ফলে রেশিওটা গার্লস স্টুডেন্টদের রেশিওটা হায়ার এডুকেটেড
এডুকেটেড হিসাবে অনেক হুড়কে বেড়ে যাচ্ছে। আর মেল স্টুডেন্টরা তাদের পারিবারিক দায়বদ্ধতার কারণে হুম, তারা কিন্তু মাইগ্রেট করছে, তারা কিন্তু ড্রপ আউট করছে, তারা বিভিন্ন স্টেটে গিয়ে তারা রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে, বিভিন্ন উম, প্রতিষ্ঠানে গিয়ে তারা লেবারের কাজ করছে, হুম, বা অন্য কোনো উপায়ে তারা যে কোনো উপায়ে রোজগার করে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইছে। এটা একটা বিরাট সমস্যা। এখন গার্জেনরা বা পিতামাতারা বা আমাদের সমাজের মানুষ কি ভাববেন, কি ভাববেন, কোথায় গিয়ে আমাদের দাঁড়াবার সময়, মুক্তির পথ কোথায়? মুক্তির পথ কোথায়? দেখুন, স্বীকার করুন আর অস্বীকার করুন, হায়ার হায়ার এডুকেশনে ছেলেমেয়েরা আর আসতে চাইছে না। আচ্ছা, যে কোনো উপায়েই তাদেরকে রোজগার করতে হবে। এডুকেশনের প্রতি আগ্রহ একটা সময়, মানে যখন সভ্যতার সূচনা হয়েছিল, তখন এডুকেশনের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল সমাজের ইন্টেলেক্ট পার্সনগুলো। হুম, প্লেটো অ্যারিস্টটলের সময় আমরা যদি দেখি, তাহলে সেখানে খুব কম সংখ্যক মানুষ, মানে ওই ইন্টেলেক্ট লেভেলে প্রজ্ঞার অধিকারী হব বা প্রজ্ঞাকে আমরা প্রকাশ করব, তাতে খুব কম সংখ্যক মানুষ যাদের কোয়ালিটি আছে, যারা ওই জায়গাটাকে ধরতে পারবে, তারা করেছে। হুম, বাকি সামান্য এডুকেশন নিয়ে তারা হয় দেশের কাজ করেছে, প্রোডাক্টিভ এরিয়াতে গিয়ে প্রোডাকশন করেছে, হুম, ইত্যাদি ইত্যাদি করেছে। আজকের সময়ে যদি আমরা মনে করি যে আমরা সবাই স্কুলের মাস্টার হব, হায়ার এডুকেশন নিয়ে স্কুলের মাস্টার হব, সম্ভব নয়। তাহলে কিছুটা হলে আমাদের ভাবার সময় এসেছে। আমি প্রত্যেক গার্জেনকে বলবো, আপনারাও ভাবুন যে আপনার ছেলে মেয়ে আফটার হায়ার সেকেন্ডারি, ন্যূনতম যে এডুকেশন হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমাদের দেশে যে কারিকুলামে রাখা হয়েছে, যে ন্যূনতম এডুকেশন মাধ্যমিক হায়ার সেকেন্ডারির পরে আপনার ছেলে মেয়েকে কোন জায়গায় দিলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সে শুধু ফ্যামিলিকে সাপোর্ট করবে না, সে তার নিজের জীবনটাকে উপভোগ করবে। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা অনেক বেশি বস্তুরতি হয়েছি। মানে মাধ্যমিক পাস করার আগেই একটা ছেলে মেয়ে কিন্তু একটা স্কুটি চাইছে বা একটা বাইক হুম, চাইছে। মাধ্যমিক পাস করার পরেই একটা ছেলে মেয়ে কিন্তু আইফোন চাইছে। তাহলে এগুলি পেতে গেলে আপনাকে রোজগার করা, টাকা পয়সা ছাড়া বা এটা সম্ভব নয়। একটি ছেলে মেয়ে তার বাবার কাছ থেকেও সবসময় চাইছে না, সে চাইছে আমি নিজে রোজগার করে কিনবো। হুম, তাহলে তো এটা কিনতে গেলে যদি আপনি গ্রাজুয়েট হন, মাস্টার ডিগ্রি করেন, তাহলে সে কতদিন সময় লাগবে? 25 থেকে 27 বছর সময় লাগবে। তারপরে আপনি পারবেন তার কোনো মানে নেই। হুম, সেখানে গিয়ে আপনার চাকরি পাওয়ার ব্যাপার, না পাওয়ার ব্যাপার আছে। কিন্তু একটি ছেলে উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে, কোনো প্রফেশনাল কোর্স করে, সে 80% ছেলে মেয়ে কোনো না কোনো জায়গায় জব পেয়ে যাচ্ছে। সেখান থেকে সে কিন্তু টাকা পয়সা রোজগার করে তার জীবনের ফুলফিল যে স্বপ্ন পূরণ সেটা করতে পারছে। তাহলে বস্তুগত জীবনেও সে কিন্তু উপভোগ করতে পারছে। আমি ইন্টেলেক্ট যাদের আছে, তা আমি ভাবলাম তারা হায়ার সেকেন্ডারিটাকে বেশি তারা হায়ার এডুকেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু আমাদের সমাজে তো আমরা ভোগী সংখ্যাটা তো অবশ্যই অনেক বেশি। তাহলে ভোগী জীবনটাকেও ফিল করতে গেলে হায়ার এডুকেশন দিয়ে হওয়া খুব কঠিন ব্যাপার আছে। সেটা ফিল করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ওই ফিরে আসতে হবে প্রফেশনাল কোর্সের দিকে, প্রফেশনাল এডুকেশনের দিকেই ফিরে আসতে হবে। শুধুমাত্র বস্তুগত জীবনগুলোই নয়, আমাদের বেঁচে থাকতে গেলে এই মুহূর্তে যেটা দরকার, ঘুরে ফিরে তো আমাদের কাছে আসতেই হবে রোজগারের দিকে। তা রোজগার যেখানে আছে সেখানে আমাকে ছুটতে হবে। তাহলে এই মুহূর্তে রোজগার কোথায় আছে? এই মুহূর্তে রোজগার আছে প্রফেশনাল কোর্সের দিকগুলোতে। অফকোর্স তাই। তাহলে স্যার উচ্চশিক্ষার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ যদি এক কথায় বলি, অন্ধকার। এক কথায় যদি বলি তাহলে আমরা খুব হতাশাজনক জায়গাতে আছি। আমি নিজে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, হায়ার এডুকেশনের বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত। ছেলে মেয়েদের মধ্যে চরম হতাশা, ছেলেমেয়েরা আসছে না। যদি বা আপনার ইংলিশে বা বাংলাতে বা বিভিন্ন সাবজেক্টে 100টা করে সিট থাকছে, 50টা 40টি করে স্টুডেন্ট ভর্তি হচ্ছে। ক্লাস করতে আসে 10 থেকে 12টি স্টুডেন্ট বা 5টি, বা কেউ ক্লাস করতে আসে না। কমার্স, ইকোনমিক্সের মতো সাবজেক্টগুলোতে আর ভর্তি হয় না।
কারণ এগুলোতে এসএসসিতে আর কোনো সিট থাকতো না, ইদানিংকালে তো হয় না, সিট থাকে না, সেই জন্য তারা কেউ ভর্তি হয় না। আস্তে আস্তে যখন এসএসসি বা হায়ার এডুকেটেড হবে কি কেন? কারণ স্কুলে চাকরি করব, তাছাড়া আর তো কোনো চাকরির জায়গা নেই। হায়ার এডুকেটেড হয়ে আপনি কি করবেন? শিক্ষকতা। শিক্ষকতার ছাড়া আর কোনো জায়গা নেই। আর নইলে আমি উচ্চ মাধ্যমিক পাস করে অন্য কোনো প্রফেশনাল কোর্সে যাব, হুম। ঠিকই না? তাহলে আমার চাকরির জায়গা যদি না থাকে আমি কেন এডুকেশনে আসবো? হায়ার এডুকেটেড আমি হব কেন? আমি বাবা মায়ের বোঝা হয়ে থাকবো কেন? এই জায়গাটি ছেলে মেয়েদের মধ্যে এখন ঢুকে গেছে। আমরা ছেলে মেয়েদেরকে রে অফ হোপস আমরা দেওয়ার চেষ্টা করি যে বাবা তোমরা পড়াশোনা করো, এডুকেটেড হও, কিন্তু আমরা মনে হয় যেন তাদেরকে কিছুটা হলেও বিভ্রান্ত করছি, কারণ আমরা তো পার্টিকুলারলি কোনো দিশা দেখছি না। স্যার, পজিটিভ বার্তার অনুষ্ঠানে আমরা রয়েছি। আপনার দিক থেকে যদি কোনো পজিটিভ বার্তা দেন, এই মুহূর্তে উচ্চ শিক্ষা অনেকেই হয়তো নিতে চাইবে এবং অনেকে প্রফেশনাল কোর্স করতেও চাইবে, এই জিনিসটার মধ্যে যে ব্যালেন্স, সেটা অভিভাবকরা কিভাবে রাখবে? বা একজন ছাত্রছাত্রী সেই ডিসিশন নেওয়া, না আমাদের প্রত্যেকের বাড়িতেই তো মা বাবারাই একমাত্র ডিসিশন মেকার নয়, সেক্ষেত্রে গুরুরও একটা ভূমিকা থাকে, মেন্টার যেটা আমরা বলছি। তো এই যে পুরো বিষয়টা, এই জায়গা থেকে আপনি কি সাজেশন দেবেন এই মুহূর্তে? দেখুন, আমাদের গভর্নমেন্ট প্রচুর হায়ার এডুকেশনকে বাঁচানোর জন্য আমাদের সরকার প্রচুর কলেজ তৈরি করেছে ইদানিং। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে ইউনিভার্সিটিও তৈরি করেছেন। হুম। এখন এই ইউনিভার্সিটি এবং কলেজগুলিতে ছেলেমেয়েরা পড়ছে, হুম। সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমেছে। তাই বলে এই নয় যে আমরা কামব্যাক করতে পারবো না, অবশ্যই কামব্যাক করতে পারবো। এরকম দিন যাবে না, হুম। হায়ার এডুকেশন একদিন কামব্যাক করবেই। যারা যে কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা এখন হায়ার এডুকেশনে আছি, সেই কম সংখ্যক স্টুডেন্টরা একদিন আশার আলো দেখবে, তারা তাদের পজিশন ফিরে পাবে। এই কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে প্রচুর শিক্ষকের দরকার হবে আগামী দিনে, কারণ এই সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলিতে তো এখনো ফুল অ্যাপয়েন্টমেন্ট হয়নি, একদিন হবে। আপনারা জানেন যে কোনো কারণে, কোনো জটিলতায়, কোনো মামলাজনিত কারণে স্কুলগুলোতে দীর্ঘদিন অ্যাপয়েন্টমেন্ট হয়নি। অ্যাপয়েন্টমেন্ট যখন হবে তখন এককালীন বা কয়েকবারে হাজার হাজার ছেলে মেয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, তখন ছেলে মেয়েদের মধ্যে একটা আশা তৈরি হবে, তারা তখন হায়ার এডুকেটেড হওয়ার জন্য অ্যাডমিশন নেবে, ফিরে আসবে। হায়ার এডুকেশনের দরকার আছে বাঁচিয়ে রাখতে গেলে, শিক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে, কারণ স্কুল কলেজগুলিতে হায়ার এডুকেটেড পার্সনরাই তো এসে আপনার ছেলে মেয়েদেরকে সুদক্ষ পড়াবে। প্রফেশনাল তৈরি করার জন্য নো তো হায়ার, হ্যাঁ, শিক্ষকের দরকার। সুদক্ষ প্রফেশনাল মানে মেকানিজম তৈরি করতে গেলেও আপনাকে ওই হায়ার এডুকেটেড শিক্ষকেরই দরকার হবে। হুম। সুতরাং এই প্রফেশনকে, হায়ার এডুকেশনকে বাঁচানোর জন্য আমরা গভর্নমেন্টের কাছে সবসময় করজোড়ে আবেদন করছি। গভর্নমেন্টও তো চিন্তিত, অফকোর্স চিন্তিত, নইলে এত ইউনিভার্সিটি কলেজ তৈরি হুম। করবেন কেন? হ্যাঁ, তো আশা করছি আগামী দিনে আমরা ছেলে মেয়েদেরকে পাবো। তবে ইদানিং শুধু হায়ার এডুকেশনের সেক্টরগুলি নয়, হুম। প্রফেশনাল কোর্সের সেক্টরগুলোও গভর্নমেন্ট খুব নজর দিয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, যেগুলি আমরা আজ থেকে 15 বছর বা 5 বছর আগে আমরা এত লক্ষ্য করিনি। হুম। যেভাবে গড়ে উঠছে তাতে ছেলে মেয়েরা ব্যালেন্স মেনেই চলবে, যার যেখানে যতটা যোগ্যতা আছে সে সেখানে গিয়ে কাজ করার সুযোগ পাবে, সে সেখানে গিয়ে এডুকেশন নেবে। এইভাবেই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য এগিয়ে যাবে বলে আমি মনে করি। বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনার ছেলে মেয়ের কোয়ালিটি আপনি নিজেই ভালো করে বোঝেন, খুব ভালো জানেন যে একে কোন এডুকেশনে দিলে এ তার জীবনটাকে গড়তে পারবে। আপনার ছেলে যদি হায়ার এডুকেশনকে ভালোবাসে, একাডেমিককে ভালোবাসে, তাকে অবশ্যই একাডেমিকে নিয়ে আসুন, হায়ার এডুকেশনের দিকে নিয়ে আসুন।
আপনার ছেলে যদি খুব তাড়াতাড়ি রোজগার করতে চায়, খুব তাড়াতাড়ি ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়, তাহলে অবশ্যই প্রফেশনাল কোর্সে ভর্তি করে খুব তাড়াতাড়ি তাকে ফ্যামিলি ইয়ান করে তুলুন। আর আমাদের এই ডাক্তারি বা এই প্রফেশনাল কোর্সগুলোতে তো ধরুন এখানেও তো অনেক হায়ার এডুকেটেড পার্সন, ডাক্তারদের মধ্যে অনেকে যারা প্রফেসর হন, হুম। ডাক্তারদের তারাও তো হায়ার এডুকেটেডই। তাহলে হায়ার এডুকেশনের আলাদা ভ্যালু আছে। সেই ভ্যালুটি সেই দক্ষতা বা যোগ্যতা অর্জন করতে গেলে অনেক ডেডিকেশনেরও প্রয়োজন হয়, অনেক পেশেন্সের দরকার হয়, অনেক ধৈর্যের দরকার হয়। ফলে এই জায়গাতে গিয়ে নিজেকে স্টেবল করা যায়। আবার সবাই 100% মানুষ যে স্টেবল করবে তার কোনো মানেও নেই। হুম। প্রফেশনাল কোর্স করেও যে 100% যে আমরা নিজেকে স্টেবল এস্টাবলিশ করতে পারবো তার কোনো মানে নেই। সুতরাং সব জায়গার কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। আমরা আশার আলো দেখছি, আমরা বাঁচিয়ে তুলব। আমরা হায়ার এডুকেশনের যে হতাশাজনক এখন অবস্থা সেটা থাকবে না, সেটা ফিরে পাবো আবার। অবশ্যই আমরাও এটাই আশা রাখি, কারণ সুদক্ষ মানুষ বলতে গেলে সেটা প্রফেশনাল হতে পারে, সেটা বলতে পারেন যে একাডেমিক্সে যারা রয়েছে তাদের প্রত্যেককে তৈরি করার জন্য উচ্চ মানের শিক্ষক বা শিক্ষিকা দরকার। সেটা কিন্তু অবশ্যই 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 উচ্চ শিক্ষা নিয়ে না থাকলে কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে গোলামবাবু যে বার্তা দিলেন সেক্ষেত্রে বারবারই উনি বলছেন যে অভিভাবকদের হতে হবে সচেতন, তাদেরকে দেখতে হবে তার সন্তান কি চায়, তার মানসিকতা বুঝে সেই দিকে তাকে এনগেজ করা দরকার। এটাই উনি বারবার বলতে চাইছেন এবং অবশ্যই আমরা আশা রাখি যে উচ্চ শিক্ষায় একদিন মানুষ নিশ্চয়ই শিক্ষিত হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী। এবং এই মুহূর্তে প্রফেশনাল কোর্স এবং তার পাশাপাশি যেগুলি ট্র্যাডিশনাল কোর্স রয়েছে তাকে ব্যালেন্স রেখেই ইউনিভার্সিটি এবং কলেজের যে এডুকেশনের যে পরিকাঠামো সেগুলিকে বজায় রাখা হচ্ছে, সেগুলিকে তৈরি করা হচ্ছে, যাতে যাতে আগ্রহ সে সেদিকে এগোতে পারে। এই কথা মাথায় রেখে আমরা পজিটিভ বার্তার মঞ্চে আজকে আমরা গোলামবাবুকে পেয়েছিলাম। ওনাকে পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে জানাই অভিনন্দন। উনার স্বপ্ন যে উচ্চশিক্ষাকে বাঁচিয়ে রাখার যে স্বপ্ন তা যেন সার্থক হয়। ধন্যবাদ জানাই ডক্টর মলয়প্রীত স্যারকে, যার মস্তিষ্কপ্রসূত এই পজিটিভ বার্তার চিন্তা ভাবনা। আর ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদেরকে যাদের সাপোর্টের মধ্য দিয়ে আমরা সিটি কেবলের মধ্য দিয়েও আমাদের অনুষ্ঠানগুলিকে দেখাতে পারছি 352 নম্বর চ্যানেলে। আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।